আমাদের বোঝার বাকি নাই যে না আমরা কোনো সিটারের মাধ্যমে সিটারিত হয়েছি আর কি। 2 টাকার ডিম কিনে দিন ভাত খাবে এই টাকাও ছিল না। আমার নাম মোহাম্মদ সুমন। আমি থাকি মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আমি এখানে আজকে 17 বছর যাবত। আমার দেশের বাড়ি বরিশাল বিভাগের জালকাঠি জেলা কাঠালিয়া থানা। তো আমরা এখানে 14 জন লোক ছিলাম। আমরা এখানে ফায়ার সার্ভিসের কাজ করতাম। তো আমি কাজ করতাম বলতে আমার নিজের গাড়ি, আমার ওর ভাড়া হিসাবে আর কি, রেন্টে কারের মতন আমার ভাড়া ছিল আর কি। যার সাথে আমি কাজ করতাম ওনার নাম হচ্ছে রাশেদুল আলম মুন্না। ওনার দেশের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানা আইলাস ইউনিয়নে। আমার এখানে 14-15 জন যখন কাজ করি, ও সাপের বস ছিল আর কি। 2টা চাইনিজ বস ছিল, চাইনিজ বসের কাছ থেকে ও সাপে নিয়ে কাজ করতো। সবারই 1 মাসের বেতন ও আর কি হাতে রাইখা দিত আর কি। মানে 60 দিন কাজ করলে 30 দিনের বেতন দিত, আর 30 দিনের বেতন ওর কাছে থাকতো আর কি। এইভাবে ওর নিজের গাড়ি ছিল না, লাইসেন্স ছিল না, কিছুই ছিল না মালয়েশিয়ান। এই আর কি। গত ডিসেম্বর পর্যন্ত মোটামুটি ভালোই চলছিল, আমার টাকা পয়সা আমি নিতে পারতাম। এর ভিতরে ডিসেম্বরে আমিও একটা বা সাপে কাজ করা শুরু করলাম মালয়েশিয়ার সরকারি প্রজেক্টের মোবাইলের টাওয়ারের কাজ, 5G মোবাইলের আপডেটের জন্য। আমার কাছে কিছু টাকা পয়সা ছিল, আমি বললাম তো আসেন তাহলে আপনার সাথে, যেহেতু আমি গাড়ি চালাই, তাহলে আসেন আমরা ভাগে করি আর কি টাওয়ারের কাজটা। 5-7টা টাওয়ারের কাজ করছি, আপনার বাংলা টাকা হয়তো 10-12 লাখ টাকার মতন কাজ করছি। এই টাওয়ারের কাজের ফাঁকে আমি ওনার সাথে টিরিপে কাজ করতাম। তো জানুয়ারি মাসে বেতন আসছে আমার 6,400 টাকা। তো এইটা ওনার ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা। তো ওনার ফেব্রুয়ারি মাসে একটু সমস্যা, উনি টাকাটা দিতে পারলো না। না দিতে পারলে উনি বলতে আছে সামনের মাসে ওনার ক্লেম হবে, বড় ক্লেম হবে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের ক্লেম মার্চ মাসে হবে। তো মার্চ মাসে উনি আমাদের টাকা, সবার টাকা একবারে দিয়ে দেবে। আর অন্য যারা 14 জন কাজ করছিল তাদের উনি অল্প অল্প কিছু অ্যাডভান্স দিত, 50 টাকা, 100 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম অ্যাডভান্স দিয়ে উনি মাস চালাই নিছে আর কি। দেন ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে সবাই একবারে টাকা, বেশি টাকা দিব আর কি। সবাই একবারে হিসাব করে টাকা দিয়ে দেবে, কারণ ওনার অন্যান্য প্রজেক্ট সব শেষ পর্যায়ে হয়ে আসছে। তো তো উনি টাকা চিনারা বলছে দেন ফেব্রুয়ারি মাসের স্যালারির সাথে মার্চ মাসের সে টাকা দেবে। তো সবারই, কিছু লোকের আবার ডিসেম্বর মাসের বেতনও ছিল। তো যাদের টাকার বেশ সমস্যা ছিল না তারা অত ওনারে প্যারা দেয় না, বলছে আচ্ছা ওনার ক্লেম হইলে উনি একবারে দিলে তাহলে সবারই ভালো হয়। আমার ছোট ভাই ছিল এই ভিতরে। আবার আমার ছোট ভাই, ওর আবার টাকা পয়সা তেমন প্যারা ছিল না, ও বলছে আচ্ছা ওই একবারে টাকা পয়সা নিয়ে ও আবার রোমানিয়া যাওয়ার ব্যাপারে এখান থেকে পাসপোর্ট সাবমিট করার কথা ছিল, এই জন্য একবারে টাকা নেওয়ার কথা ছিল। তা ওরও দেখা যায় 5 মাসের স্যালারি আসছে ওর 12,500 রিঙ্গিতের মতন আসছে। আর আমার জানুয়ারি মাসের স্যালারি হয়েছে 6,400 টাকা। ফেব্রুয়ারি মাসে আমার আসছে 6,700 টাকা, 13,000 টাকা। টাওয়ার এজেন্ট বাগে কাজ করতাম এরকমের। তো ওখান থেকে 36,000 রিঙ্গিত ওনার অ্যাকাউন্টে ঢুকছে। ওনার সবকিছু আমার ব্যাংক স্টেটমেন্ট আছে, সবকিছু ডিটেলস আছে। তো ওখান থেকে আমি আর ওই সবার স্যালারি টেলারি দেওয়ার পরে 12,000 টাকার মতন আমি পাবো তার কাছে। আর আমার 2 মাসের স্যালারি আসছে 12,000 টাকা। 24,000 টাকার মতন আসছে। ওখান থেকে আমি 2,000 টাকার মতন তার কাছ থেকে নেওয়া হয়েছে গাড়ির তোল টোল ঢালতে। তাহলে আমার হিসাবে ওখানে তার কাছে আমি 22,000 টাকা পাবো। আর আমার ছোট ভাই পাবে 12,500 টাকা। তো এটা মিললে 35,000 টাকার মতন আমার আসে আর কি তার কাছে আমার পাওনা। একদম আমার ন্যায্য ভাবে আমি হিসাব করার পরে এই টাকাটা আমার পাওনা আসে। তো গত 23 তারিখের মার্চ মাসের উনি যখন ফেব্রুয়ারি মাসের টাকা ক্লেম হয়েছে, ক্লেম হওয়ার পরে আমরা আর কি তো আর জানি না, কারণ বসে ওনার কাছে ক্লেম করে ঢুকাইছে, উনি ছাপের বস ছিল। উনি শনিবার, রবিবার, সোমবার এরকম করতে করতে মার্চ মাসের 23 তারিখ পর্যন্ত নিয়ে গেছে। মার্চ মাসের 23 তারিখ পর্যন্ত নিয়ে যাওয়ার পরে বলছে আজকে রাত্রেই টাকা দেওয়া হবে, সবাই এবার রেডি থাকতে বলছে যে আজকে রাত্রে টাকা দেওয়া হবে। তো ওই দিনকে ছিল শনিবার, তো রবিবার কেউ কাজ নাই। তো রবিবার কাজ না থাকলে সবাই মানে একটু দেরিতে ঘুমায়, প্রবাসে যেভাবে থাকে আর কি, সবাই এইভাবে একটু দেরিতে ঘুমায় যেদিনকে কাজ ছুটি থাকে। তো শনিবার উনি বিকালে যখন এখান থেকে যায়, উনি বলছে উনি টাকা নিয়ে আসতে যাইতে আছে, সবাই আজকে টাকা দেবে। তাই উনি আমাদের গ্রুপে একটা মেসেজও দিছে শনিবার রাত্রে যে তোমরা টাকা পয়সা নিয়ে আজকে তারপরে ঘুমাবা, আমি টাকা নিয়ে আসতে আসি। আজকে যত রাতি হোক বেতন দেবো, যদি রাত্রি না পারি তো সকালবেলা বেতন নিয়ে ঘুমাবা। যত রাতি হোক কাজ দেবো ইনশাল্লাহ। মানে ওই সময় উনি হয়তো ফ্লাইট হয়েছে, ওনার খুব সম্ভাবনা। আমার মনে হয় ওনার হয়তো মনের ভিতরে ভয় ছিল যে আমরা যদি আগে ভাগে যাই না যাই, হয়তো আমরা রিপোর্ট করলে উনি হয়তো এয়ারপোর্ট থেকে নাও নামতে পারে। তাই আমরা তো অপেক্ষায় ছিলাম শনিবার সারা রাত্র, দিন আসে না আসে না। আমরা মনে করছি হয়তো কোনো আফাত বিপদ হইলো কিনা টাকা আনতে যাইয়া বা কিছু। পরে রবিবার পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম। রবিবার বিকেল বেলা সন্ধ্যার, মালয়েশিয়ার সন্ধ্যার টাইমে ওনার মেয়ের নাম্বারটা আমার কাছে ছিল। পরে কিন্তু ওনার মেয়ের নামটা আমার জানা ছিল, কারণ উনি যখন মোবাইলে ফোন টোন দিত ওনার মেয়ের সাথে কথা কথা বলতে, তখন জানতাম ওনার মেয়ের নাম হয়েছে মিম। আমি ফোন দিলাম, ফোন দিয়ে আমি স্বাভাবিকভাবে ফ্রেন্ড যেভাবে বাহিরে যায় বা বাহির থেকে যায় এই রকমের আমি ওনার ফোন দিয়ে জানতে চাইলাম যে তোমার আব্বার কি খবর। ফোন দেওয়ার পরে ওনার মেয়ে বলতে আছে আব্বু মালয়েশিয়া থেকে ফোন দিছে।
উনি ওই কিছুক্ষণ আগে আর কি বাড়িতে গেছে, ঢাকা এয়ারপোর্ট থেকে নাকি উনি ডাইরেক্ট মাইক করে নিয়ে বাড়িতে গেছে। পরে ওনার মেয়ে বলতে আব্বু মালয়েশিয়া থেকে তোমার এক ফ্রেন্ডে ফোন দিছে, তখন তো আর আমাদের বোঝার বাকি নাই যে না আমরা কোনো সিটারের মাধ্যমে সিটারিত হয়েছি আর কি, এই রকমের আর কি। তো রবিবার আমরা একটু করার পরে তখন তো আমরা শিওর জন দেশে গেছে। পরে উনি আমার ফোন নিয়ে ডাইরেক্ট ব্লক করে দিয়েছে ওনার মেয়ের ফোন নিয়ে। পরে অন্য নাম্বার দিয়ে ফোন দিছি ধরে না। তো মালয়েশিয়া থেকে সবাই যারা 14-15 জন ছিল সবাই ধরুন আশেপাশে কি কুষ্টিয়ার ছিল 2-3 জন, আর ওনার বাড়ির পাশে 2 জন ছিল। ওনার বাড়ির পাশে যে 2 জন ছিল ওই 2 জন ওই রাত্রে আবার পরে ভাগ্যে গেছে। ওনাদের টাকা পয়সা নাকি দিছে। আজকেও আমি ওনার বাড়ির পাশে যে চৌকিদার, ওই চৌকিদারের সাথে গ্রাম পুলিশ, ওনার সাথে আমার সাথে কথা হয়েছে। উনি বলছে সবাই যে ওনার বাড়ির পাশে একজনের নাম রাজিবুল আর একজনের নাম রাজন, বলতেছে ওরা তো বাড়িতে আসছে, তো ওদের টাকা পয়সা কিছু দিছে, আরো কিছু টাকা পরে নাকি দিবে, আপনারাও আসেন আপনাদের টাকা আপনারা নিতে পারবেন। এই রকমের আমাদের কাছে ওই গ্রাম পুলিশ বলছে আর কি আজকে। কিন্তু আমাদের লোকজন কিছু কিছু গেছিল, যারা আশেপাশে লোকজন ছিল, আর আমিও কিছু পাঠাইছিলাম আমার লোকজন, কিন্তু তাদের সাথে দেখা করে না, বা উনি নয় ছয় বুঝাই একটা দিতে আছে আর কি। কিন্তু আমার কাছে আমি যে টাকা পয়সা পাবো সবকিছু ডকুমেন্ট আছে, এমনকি ওনার মোবাইলে যেন মেসেজ দিছি আমি ওনার কাছে এত টাকা পাবো, এটা উনি মালয়েশিয়া থাকা অবস্থা, এমন না যেন উনি দেশে যাওয়ার পরে আমি মেসেজ দিছি হয়তো ডকুমেন্ট রাখার জন্য, সেটা না। আমি 9 তারিখ, মার্চ মাসের 9 তারিখ আমি ওনাকে মেসেজ দিছি আমি ওনার কাছে কত কত টাকা পাবো। আমি যদি ওনার কাছে টাকা পয়সা না পাইতাম বা কিছু, তাহলে তুমি ওই সময় আমার জানাইতো যে তুমি আমার কাছে টাকা পাবা না বা কিছু। এমনকি বসে যে টাকা পয়সা দিছে ওনারে, উনি এটা নিয়ে যেন বাইকে গেছে, এটা সবকিছু ব্যাংক স্টেটমেন্ট আছে। আর যে ওই চাইনিজ বস, সেও পুলিশ রিপোর্ট করছে, মালয়েশিয়াতে সে পুলিশ রিপোর্ট করছে যে সব ওয়ার্কারের টাকা পয়সা নিয়ে বাইকে গেছে। কিন্তু কোথায় গেছে উনি তো সেটা শিওর না, উনি তো রিপোর্ট করছে এইভাবে যে উনি পাচ্ছে না টাকা পয়সা নিয়ে, সব ওয়ার্কারের টাকা পয়সা নিয়ে সে বাইকে গেছে। হ্যাঁ, এখন আমাদের এখানে 14 জনের স্যালারি 3 মাসে সবকিছু হিসাব করার পরে 1,80,000 রিঙ্গিতের মতন আসে, যা বাংলা টাকা প্রায় 45 লক্ষ টাকা আসে। টাকা নিয়ে সে বাইকে গেছে। আমরা রমজান মাসে ঈদে আমাদের সব লোকের খুব কষ্ট ছিল। কষ্ট বলতে এতটা কষ্ট ছিল, 2 টাকার ডিম কিনে দিন ভাত খাবে এই টাকাও ছিল না। রাশিদুর রহমান মুন্না, তার আন্ডারে আমরা কাজ করতাম মালয়েশিয়া। তো সে আমাদের বেতন দিবে দিবে করে হইতেছে, বসে টাকা দেয় না। তো এইভাবে ঘুরাইতে ঘুরাইতে কারো 3 মাস কারো 4 মাস এরকম আটকে 15 জন লোকের বেতন নিয়ে সে চলে গেছে বাংলাদেশ। 3 মাসের টাইমে নিয়েছে আমারে মালয়েশিয়ার রিঙ্গিত পায় 12,000 রিঙ্গিত। আমার 4 মাসের স্যালারি দেনায় নিয়ে গেছে। আমি প্রায় মালাই রিঙ্গিত 9,000 রিঙ্গিত পাইতাম। বলছে যে বসের টাকা নিয়েছি, তোমাকে টাকা নিয়ে নি। রাশিদুল আলম মুন্নার সাথে কাজ করতাম। ও চাপে নিয়ে আমাদেরকে কাজ করাইতো। 3 মাসের 4 মাসের মতো টাকা বাকি রেখা দেশে চলে গেছে। আমরা 16 জন লোক খুব করুণ অবস্থায় আছি। মানে টাকা দিব দিব আমরা এই আশায় ছিলাম যে আমরা ফ্যামিলির কিছু টাকা পয়সা দিব, আমাদেরও বাল বাচ্চা আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, যে সবাই ঈদ খরচা দিব বা রোজায় দিব। 10টা লোক ছিল যারা রুমে, তারা মনে হয় 3 দিন শুধু ডাল দিয়ে ভাত খাইছে, ডিম কিনবে সেই টাকাও ছিল না। আর ওনারে খুবই সবাই সাপোর্ট করছে, যে আপনি খুবই সব লোকগুলি সবই মানে অমায়িক লোক ছিল, কাজের লোক ছিল, সবাই কাজ কাম করছে। কিন্তু উনি যেন এইভাবে আমাদের টাকা পয়সা গুলি মাইরে নিয়ে যাবে, এটা কখনো আমরা কল্পনাও ভাবিনি, এত টাকা যেন নিয়ে যাবে। মানে আমরা প্রবাসী হিসাবে খুবই কষ্টে আছি আর কি। এখন সব লোকগুলি কাজ কাম নাই, সবাই এভাবে গেছে, টাকা পয়সা নাই। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে সবারই ভিসা লাগাবে, কারণ মালয়েশিয়াতে জানেন কিনা সবারই হয়তো প্রতি বছরই একটা ভিসার একটা সমস্যা থাকে, কেউ নতুন আসছে, কেউ নতুন ভাবে ফিঙ্গার দিছে, এই রকমের আর কি সমস্যা ছিল। এমনকি আমারও ওয়াইফেও অসুস্থ, সেও প্রেগনেন্সি ছিল। হয়তো এই মাসে ডেলিভারি ডেট দিছে, আমিও দেশে যাবো সেও জানে, কিন্তু আমার পাসপোর্টটা আমি আনতে পারিনি, আমি এই জন্য এখন দেশেও যাইতে পারি না।